মৃত্যু এমন একটি জিনিস যা কখনোই কারো পিছু ছাড়ে না। সময় হলে যে কোনো মূল্যে যে কোনোভাবেই হোক মৃত্যু অবধারিত। ডাব্বে মুভির প্রথম পর্বে আমরা ডাব্বে কি জিনিস, কখন আর কিভাবে আসবে, সে পৃথিবীতে আসার পর পৃথিবীর অবস্থা কেমন হতে পারে সেটি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলাম। কিন্তু ডাব্বে আসার পর কিয়ামত যখন আরও এগিয়ে আসবে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হতে শুরু করবে, তখন পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে হুবহু তুলে না ধরা গেলেও অনেকটা আন্দাজ করে এই দ্বিতীয় পর্বে দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্বে কাস্ট হিসেবে পুরো মুভিটিতে শুধুমাত্র 5 জন চরিত্রকেই দেখা যায়। তারা হচ্ছে মেলিস, তার স্বামী ইলহান, ইলহানের প্রথম ঘরের মেয়ে ফুন্দা, আর ফুন্দার বান্ধবী এসে ও বন্ধু মোরা। এছাড়াও আরও একজনকে শুরুতে এবং মাঝখানে কয়েক দফা দেখা গেলেও তার পরিচয় জানা যায় না। যাই হোক, বাকি গল্প শুনতে চলুন, বিস্তারিত শুরু করা যাক। মুভির একদম শুরুতে একটি প্রাচীন মানচিত্রের মতো দেখা যায়, যার একদম মাঝখানে ছিল একটি চোখ। চোখের চারপাশে টার্কিশ ভাষায় ফিবোনাচ্চির মতো সাজানো কিছু বাক্য লেখা, আর মানচিত্রে বিভিন্ন কোনায় কানায় বিভিন্ন চিত্রকর্ম আঁকা। পুরো মানচিত্রটি রক্তে আর ছায়ে ঢেকে যাচ্ছিল, আর লাইনগুলো পাশাপাশি পড়া হচ্ছিল। ঠিক বোঝা যায় না যে লাইনগুলো কিসের। পরের সিনে দেখা যায় আকাশে বিশাল আকারের মেঘে ছেয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে ঝড় হতে যাচ্ছে। তখন একটি ঘর দেখানো হয় যেখানে একটি কম্পিউটার ঠিকমতো কাজ করছিল না। পাশেই এক লোক ছিল যে মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে। লোকটির চলাচল, রুমের পারিপার্শ্বিক অবস্থা পুরোটাই ভুতুড়ে। সুতরাং বোঝাই যায় যে সে হয়তোবা মানুষের রূপ ধরা একটি জিন ছিল। পরের দৃশ্যে তুরস্কের বিভিন্ন শহর দেখানো হয়, যার পুরোটাই মেঘে ঢেকে যাচ্ছে। বজ্রপাত হচ্ছে, এর কারণে পাখিও পুরে নিচে ঝরছে। আজানও হচ্ছিল তখন। ওদিকে একটি জঙ্গলের মাঝে বিশাল বাড়ি ছিল। বাড়ির ভেতরে 38880 নাম্বার থেকে ফোন আসতে থাকে। রিংটোনও হঠাৎ করে ভুতুড়ে হয়ে যায়, কেউ ফোন ধরে না। পরবর্তীতে মেলিস নিচে আসতে আসতে ফোন কেটে যায়। মেলিস রান্না করতে থাকে। এমন সময় পাশের এক অন্ধকার ঘরে অদ্ভুত কিছু খেয়াল করে। মনোযোগ দিয়ে দেখলে সেখানে কিছু দেখতে পায় না। ভুতুড়ে আওয়াজগুলো বাড়তে থাকলো। তখন হঠাৎ করেই কুকুর ডাকা শুরু করে। এই যেন তাদের মনে একটু স্বস্তি আসলো। অন্যদিকে খেয়াল করতে গিয়ে রান্না পুড়ে যাচ্ছিল। মেলিস যখন খাবার চেখে দেখে পাশের পানি ভর্তি গ্লাস থেকে হাত বেরিয়ে আসে। মেলিস সেটা খেয়াল করতেই হাত উধাও। ওদিকে ইলহান ঘুমাচ্ছিল। তার ল্যাপটপে অদ্ভুত সব আওয়াজ আর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন টানাগুলো অদ্ভুত সব জিনিস দেখাচ্ছিল। হঠাৎ ইলহানের ঘুম ভাঙে। সে গলায় ধরে কাশতে থাকে, যেন কিছু একটা আটকে গিয়েছিল। তখন সে তার ল্যাপটপে ওই দৃশ্যগুলো খেয়াল করে। তার ল্যাপটপ কাজ করা বন্ধ করে দেয়। সে ল্যাপটপ বন্ধ করতে পারছিল না। হঠাৎ ল্যাপটপের স্ক্রিন লাল হয়ে অদ্ভুত অদ্ভুত সব দৃশ্য, কিছু লাইন আর ওই সংখ্যাটি ভেসে ওঠে। তারপর অনেকগুলো প্রোগ্রামিং ভাষায় লেখা ভেসে ওঠে, যার ফাঁকে ওই সংখ্যাটা ছিল। ভুতুড়ে সব আওয়াজও হচ্ছিল। কি হচ্ছে তা বুঝতে না পেরে তখন সে ল্যাপটপটা বন্ধই করে ফেলে। তখন পাশের ঘরের দরজা একাই খুলে যায়, আর একটি ছায়া দেখা যায়। ইলহান সেটা খেয়াল করে না। ইলহান মেলিসকে জিজ্ঞাসা করে যে ও কিছু জানে কিনা। এই নিয়ে ইলহান আর মেলিসের টুকিটাকি কিছু কথাবার্তা হয়। এরপর ইলহান মেলিসকে জিজ্ঞাসা করে যে ফুন্দার কোনো ফোন এসেছিল কিনা। মেলিসের এতে মন খারাপ হয়ে যায়, কারণ মেলিস ফুন্দাকে ভালোবাসে নিজের মেয়ের মতোই। কিন্তু ফুন্দা ওকে সৎমা মনে করেই খারাপ ব্যবহার করে। এই নিয়ে কিছুক্ষণ কথাবার্তা হয়। ইলহান মেলিসকে বোঝাতে থাকে যে সব ঠিক হয়ে যাবে। ফুন্দার আপন মা মারা গিয়েছে ফুন্দার ছোটবেলাতেই। হঠাৎ একই অন্ধকার ঘর থেকে এইবার দুইজনই আওয়াজ পায়। ইলহান চেক করে আসে, কিছুই ছিল না। তখনই একটি ফোন আসে। ইলহানের মনে হয় যে ফুন্দার কল, কিন্তু ওই পাশ থেকে কেউই উত্তর দেয় না। ইলহান চলে যায়। মেলিস বিদায় দিয়ে আসে। হঠাৎ মেলিস অন্ধকার জঙ্গলে গাছের পেছনে কিছু একটা খেয়াল করে। সে জঙ্গলের ভেতরে যাওয়ার চেষ্টা করে। তখনই একটা মরা কাকের উপর পাড়া দিয়ে ভয় পেয়ে যায়। হঠাৎ তার পেছন থেকে কালো একটি ছায়ার মতো দৌড়ে চলে যায়। সে আওয়াজ পায় কিন্তু দেখতে পারে না সেটিকে। তবে গাছের পাতা তখনও দুলছিল। সে বাড়িতে ফিরে আসে। সিঁড়ির দিকে একটি কালো ছায়া ছিল। তখন ধীরে ধীরে দেখার জন্য এগিয়ে গেলে কিছুই দেখতে পায় না। সেখান থেকে সরে গিয়ে রেডিওতে গান শুনতে শুরু করলো। হঠাৎ মিউজিক ভেঙে ভেঙে যাচ্ছিল আর একাই বদলে যাচ্ছিল। হঠাৎ সে একটা ভুতুড়ে আওয়াজ শুনতে পায়, আর ওখানে ফুন্দার আর তার আসল মায়ের ছবি ছিল। সেটি পরে ভেঙে যায়। তখন একটি ফোন আসে, যেটি রিংটোন বারবার বদলে যাচ্ছিল অদ্ভুতভাবে। এটা 38880 নাম্বার থেকে আসা কল। ও মনে করে ইলহানের কল। ফোন ধরল, কিন্তু কেউই কথা বলে না। অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। হঠাৎ টিভি একাই চালু হয়ে ঝিরঝির করতে করতে ভুতুরে কিছু চেহারা দেখাতে থাকে। সে স্ক্রিনে হাত দেওয়ার সাথে সাথেই কেমন একটি অনুভব করলো।
মেলিস পাশের ঘরে দেখতে যাচ্ছিল যে কি হচ্ছে এসব, কিন্তু ঘরে আলো জ্বালাতেই একটি মুখ ভেসে উঠল। ওয়ালের মধ্য দিয়ে পাস হচ্ছে। মেলিস যে ঘরে গেল ওখানে ওটা পৌঁছালো, কিন্তু মেলিস দেখতে না দেখতেই সেটি গায়েব। মেলিস কোকা কোলা খাচ্ছিল ঠান্ডা হওয়ার জন্য। তখন ল্যাপটপ একাই চালু হলো অদ্ভুত আওয়াজ দিয়ে। মেলিস সেটা খুলে দেখতেই একই জিনিস দেখাতে থাকে। কিছুক্ষণ পরপর ভূতুরে চেহারা আসছিল। তখন ইলহানের চেহারাও স্ক্রিনে ভেসে ওঠে ভূতুরে আকারে। হঠাৎ মেলিসের পেছনে প্রথম দৃশ্যের ওই লোকটি আসে, কিন্তু মেলিস দেখতে পায় না। মেলিস কল্পনা করতে থাকে যে আবারও স্ক্রিনে লোকটিকে দেখতে পায়। তাই ভয়ে ল্যাপটপ রেখে দরজার দিকে যেতেই লোকটা এসে তার গলা চেপে ধরে মেরে ফেলে। সে বাস্তবে ভয় পেয়ে ওঠে আর ল্যাপটপ বন্ধ করে। তখনই দরজায় অদ্ভুত আওয়াজ শুনে কাছে যায়। বাইরে থেকে কেউ একজন ওর কাছে সাহায্য আর ভেতরে আসতে চায়। মেলিস মানা করে আর চলে যেতে বলে। তখন বাইরে থেকে ইঙ্গিত দেয় যে তারা আসছে। এরপর আবারও সেই ভূতুরে আওয়াজ। ও জানালা থেকে বাইরে তাকিয়ে দেখে বাইরে কেউই নেই। হঠাৎ করে ঘরে সার্কিট ব্লাস্ট হয় আর দরজায় জোরে জোরে ধাক্কা আসতে থাকে। মেলিস ভয়ে লুকিয়ে পড়ে আর ইলহানকে ফোন দেয়, কিন্তু ফোনে কিচ্ছু বুঝতে পারে না। সে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যায়। যখনই পেছনে তাকায় একটি কালো ধোঁয়া ওর দিকে তেড়ে আসে আর ও ভয়ে চিৎকার করে। কিছুক্ষণ পর ইলহান চলে আসে আর মেলিসকে ডাকতে থাকে, কিন্তু মেলিস উত্তর দিচ্ছিল না। ওখানে ভয়ে ঘাপটি দিয়ে বসেছিল। ইলহান কাছে আসার পর সব খুলে বলে। এদিকে কেউই তাকে বিশ্বাস করতে চায় না। ফুন্দা তো ওকে পাগলই মনে করে। ইলহান উপরতলায় চলে যায় চেক করতে। ফুন্দা উপরে ছোটবেলার ছবি ভাঙা দেখে মেলিসকে দোষারোপ করতে থাকে নাটক বলে। ফুন্দা মেলিসের সাথে খারাপ ব্যবহার করতে থাকে, কারো বাধাই মানে না। তখন ইলহান ওকে থাপ্পড় মারে আর বোঝানোর চেষ্টা করে। ফুন্দা আরও পাগলের মতো আচরণ শুরু করে, সবার সাথে তর্কাতর্কি করতে থাকে। এমন সময়ই এসে পর্দার আড়াল থেকে বাইরে কিছু একটা দেখে ভয়ে চিৎকার করে ওঠে। সবাই ওর দিকে এগিয়ে আসে। কেউই ওকে বিশ্বাস করে না। ইলহান জানালার কাছে যায় চেক করতে, কিন্তু কিছুই দেখতে পায় না। ওর মনে হয় পাশেই যেহেতু জঙ্গল, হিংস্র প্রাণী হবে হয়তো। তখনই পুরো ঘর কেঁপে ওঠে। তখন মুরাদ বাইরে তাকিয়ে খেয়াল করে যে আকাশটাকে কেমন ভৌতিক লাগছিল। ওদের ধারণা হয় হয়তো বোমা ফাটানো হয়েছে শহরে। তারা অদ্ভুত সব আওয়াজও শুনতে পায়। মেঘ অনেক দ্রুত ছেয়ে আসছিল। এসে ভয়ে চলে যেতে চায়। হঠাৎ করে মেঘ থেকে একটি ধোঁয়ার পিণ্ড এসে জানালায় আঘাত করলে সবাই ভয় পেয়ে যায় এবার। তারপর পুরো বাড়ি কাঁপতে শুরু করে, যেন ভূমিকম্প হচ্ছে। কিছুক্ষণ পর সেটিও থেমে যায়। হঠাৎ করে বাইরে একটি আওয়াজ হয়। ইলহান তা চেক করতে এগিয়ে যায়। তখনই দরজার উপর বারবার ঝাপসা কিছু একটা ভাসতে শুরু করে। সবাই সেটা দেখতে পাচ্ছিল। এদিকে আকাশ এতটাই অন্ধকার হয়েছে যে ধোঁয়ায় চাঁদও ছেয়ে গিয়েছে। সবাই তখন আতঙ্কিত। তারা টিভি চালু করে। টিভিও প্রথমে কাজ করে না। হঠাৎ করেই টিভিটি পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, মানুষজন মারা গিয়েছে সেই দৃশ্য দেখাতে শুরু করলো। এমন সময় আজানও হচ্ছিল। তারপর আবার হঠাৎ করেই টিভি কাজ করা বন্ধ হয়ে গেল। প্রত্যেকে বিভিন্ন জায়গায় ফোন করে চেষ্টা করতে থাকে, কিন্তু কারো ফোনই কাজ করে না। এসে বাকিদের চাইতে বেশি আতঙ্কিত ছিল। প্রত্যেকেই চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। ওদের কাছে মনে হয়েছে কোনো নিউক্লিয়ার বোমা ফাটানো হয়েছে। তখনই মেলিস ওদের সামনে থেকে একটি কালো ধোঁয়া বের হয়ে যেতে দেখে ভয় পায়। আবারও এটা ভেতরে ঢুকে আবারও গায়েব হয়ে যায়। হঠাৎ করে আবারও টিভি চালু হয়ে পৃথিবী ধ্বংসের দৃশ্য দেখায়। এরপর প্রথম পর্বের একদম লাস্টের সিনটা দেখায়, যেখানে টানেলের মধ্য দিয়ে জিনেরা হেঁটে যাচ্ছে আর একটা জিন লাফিয়ে এসে দাজ্জাল বলে চিৎকার করছে। হঠাৎ করে ঘরে এত উজ্জ্বল আলো আসলো যে কেউ তাকিয়েই থাকতে পারল না। তারপর হঠাৎ করে কারেন্ট চলে গেলে সবাই একসাথে চিৎকার শুরু করে। কিছুক্ষণ পর ইলহান লাইটার জ্বালিয়ে তা দিয়ে মোম জ্বালালো আর একটি ফ্ল্যাশ লাইট আর একটা টর্চ লাইট নিয়ে আসলো। বাড়িটি আবারও কাঁপতে শুরু করলো। ওদিকে এসে মুরাদ, ফুন্দা তিনজনই একজন আর একজনের সাথে তর্কাতর্কি করে। মেলিস ওদেরকে শান্ত করে। ওদের ধারণা হয় বাইরে যুদ্ধ হচ্ছে। ইলেকট্রিসিটিও কাজ করে না। ইলহান একবার সবাই মিলে শহরে যাওয়ার প্ল্যান বললেও মেলিস মানা করায় বাড়িতে থাকতে চায়। ইলহান জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে বাইরের অবস্থা। বাইরে অনেক অন্ধকার। তারপর যে মূল দরজা দিয়ে যেতেই হঠাৎ অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়। ফুন্দা সিঁড়ির দিকে ধোঁয়া দেখে চিৎকার করে ওঠে। ওই ধোঁয়ার ভিতর কিছু একটা দেখেছে সে। তারা শান্ত থাকার চেষ্টা করে। এরই মধ্যে ধোঁয়ার পিণ্ডটা তাদের খুব কাছে এসে আবারও চলে যায়। ঘরের বাইরে পুরো ধোঁয়ায় ভর্তি ছিল। প্রেতাত্মারা বাইরে ঘুরে বেড়াচ্ছিল। আবারও একটি ধোঁয়ার পিণ্ড এসে মেলিস, ইলহান আর এসেকে একবার করে আঘাত করে চলে যায়। প্রেতাত্মাগুলোর ভেতর থেকে সবকিছু লাল দেখাচ্ছিল বাইরে। সবাই আতঙ্কিত ছিল, এসে একটু বেশি, কারণ ও বুঝতে পারছিল সবাই মারা যাবে আজকে। হঠাৎ করেই আবার উজ্জ্বল আলো দেখা গেল আর অসহ্য আওয়াজ আসছিল। কেউই সেটি সহ্য করতে না পেরে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর এগুলো থামলে এসে মুরাদ আর ফুন্দার শরীর থেকে রক্ত ঝরছিল। বাকিরা দুর্বল হয়ে পড়েছিল। প্রত্যেকেই কান্নাকাটি শুরু করে। ইলহান ওদেরকে কাপড় এনে দেয় রক্ত মুছতে। আবার একটি ভূতের আওয়াজ আসতে শুরু করে তখন। আর এবার ওরা ভয়ে লুকিয়ে যায়। কিছুক্ষণের জন্য বাসার ভেতরে আর বাইরে আবারও শান্তি আসে। ফুন্দা তখন ইলহানকে বলে যে ওর মা মারা যাওয়ার সময় ইলহান ওকে বলেছিল, যার বিশ্বাস যেমনই থাকুক, খারাপ সময়ে সবাই আল্লাহকে ভুলে যায়। কিন্তু ও কিছুক্ষণ আগে আল্লাহকে ডাকার পরও এমন হচ্ছে কেন? আবারও বাইরের ভেতরে আওয়াজ আসতে শুরু করলো। এমন সময় এসে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। ওর গলা আর পেটে কেমন করতে থাকে।
বাঁচার জন্য হাহাকার শুরু করে। ফুন্দা আর মেলিস ওকে ধরে বেসিনে নিয়ে যায়। ইলহান সেই আওয়াজের উৎস খুঁজতে একটি রুমে যায়। ওখানেও একটি প্রেতাত্মা ছিল। প্রথমে ইলহান সেটি দেখে না। হঠাৎ করে তার রুমের দরজা বন্ধ হয়ে যায়। ইলহান আর পালাতে পারে না। তখন ইলহান প্রেতাত্মাকে হুমকি দিতে শুরু করে। প্রেতাত্মা ওর পেছনেই ছিল। কিছুক্ষণ পর সেটা চলে যায়। বাইরে এসে চিৎকারের আওয়াজ শুনে ও গেট খুলে বেরিয়ে যায়। পৌঁছে শুনতে পায় যে এসে নাকি বমি করার পর জম্বি হয়ে গিয়েছে। ওর চেহারা জঘন্য রকম বিদঘুটে লাগছিল। তখনই মেলিস আর ফুন্দা ওর মুখ থেকে কিছু একটা বের হয়ে আসতে দেখে আবারও ভয় পেয়ে যায়। ইলহান চেক করে দেখতে গেলে এসের গলায় ধোঁয়া দেখতে পায় আর ভয় পেয়ে যায়। এসে দাঁড়িয়ে সবার দিকে হিংস্র ভঙ্গিতে তাকিয়ে তারপর আবার বাইরে চলে যায়। ওকে সবাই খুঁজতে যেতে চায়, কিন্তু ইলহান কাউকেই অনুমতি দেয় না। ইলহান নিজেই যাতে রাজি হয়, কিন্তু যাওয়ার আগেই ধোঁয়া এসে ওদের সবাইকে আক্রমণ করে। ধোঁয়ার আড়ালে সবাই চিৎকার করে একজন আরেকজনকে খুঁজে, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। ধোঁয়া কমে যাওয়ার পর ওরা ফুন্দাকে খুঁজে পাচ্ছিল না, কারণ প্রেতাত্মারা ওকে নিয়ে গিয়েছে। তারপর ওরা সবাই জঙ্গলে ফুন্দা আর রেসেকে খুঁজতে শুরু করে। প্রেতাত্মারাও তখনও বাইরে ঘুরছিল। মেলিস আর ইলহান ফুন্দাকে খুঁজে পায়। ওকে আক্রমণ করা হয়েছিল। ফুন্দা চিৎকার করে বাঁচার জন্য কাঁদতে থাকে, শেষে মারাও যায়। এদিকে মুরাদ এসেকে খুঁজে পায়। এসে খুবই হিংস্র অবস্থায় ছিল, তাই ভয়ে ওকে রেখেই চলে আসে। প্রেতাত্মাদের আসতে দেখে মুরাদ পালানোর চেষ্টা করে। তখনই ওকে ঝাঁক বেঁধে আক্রমণ করে প্রেতাত্মারা। ততক্ষণে আকাশ সবচাইতে ভয়ঙ্কর রূপ নিয়েছে। ইলহান মেয়েকে কোলে নিয়ে চিৎকার করে আল্লাহর কাছে আক্ষেপ করতে থাকে যে ওদেরকে কেন এই পরিস্থিতিতে ফেললো, কেন বাঁচাচ্ছে না। এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়েছে। এটা বলে চিৎকার করে প্রেতাত্মাদের ডাকতে থাকে সে। তখন এই প্রেতাত্মারা ঝাঁক বেঁধে এসে ওকে আর মেলিসকেও আক্রমণ করে মেরে ফেলে। আর এই মুভিটা এখানেই শেষ হয়। সবশেষে বলাই বাহুল্য যে দাব্বে সিরিজটাই যেভাবে দাব্বের আগমন থেকে কিয়ামতের আগের পরিস্থিতিকে দেখানো হয়েছে তা হরর মুভির আকারে এলো, বাস্তব এমন হলে সেটি হবে খুবই নির্দয় আর করুণ। কিন্তু দাব্বে সিরিজের এই তো মাত্র শুরু। তৃতীয় পর্বে হয়তো দাব্বেকে নিয়ে আমরা আরেকটি অভিনব মুভি দেখতে যাচ্ছি। আর কোন কোন সিনেমার এক্সপ্লেনেশন আগামীতে দেখতে চান বা এই ধরনের সিনেমা নিয়ে আরও কাজ করবো কিনা সেটাও জানাতে পারেন। আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেনই, আর সেই সাথে আমাদের আগামী আয়োজনের অপেক্ষায় আপনি নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।